আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ রোমান্স কমেডি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা একজন ছেলেকে দেখি যার নাম অস্কার এবং তার বয়স ১৯ বছর। সাধারণভাবে এই বয়সে ছেলেরা মেয়েদের প্রতি আগ্রহ দেখায়, কিন্তু অস্কার অন্য ছেলেদের থেকে একদম আলাদা। সে খুব পরিণত এবং ফরাসি সাহিত্য দ্বারা প্রভাবিত, বিশেষ করে ভলতেয়ার ও রুশোর চিন্তাভাবনায়। অস্কার দেখতে খুবই সুদর্শন, স্মার্ট এবং সে ফরাসি ভাষায়ও কথা বলতে পারে। অস্কার একটি বোর্ডিং স্কুলে পড়ে, যেখানে সে মেয়েদের মধ্যে খুবই জনপ্রিয়। প্রতিটি মেয়েই চায় তাকে তার প্রেমিক বানাতে, কিন্তু অস্কারের তার বয়সী মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই। সে তাদের অপরিণত মনে করে। অস্কারের বোর্ডিং স্কুলে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে কয়েকদিনের ছুটি পড়েছে, তাই সব ছাত্রছাত্রী ট্রেনে করে বাড়ি ফিরছে। অস্কারও তার সেরা বন্ধুর সঙ্গে ট্রেনে আছে এবং তারা একে অপরের সঙ্গে কথা বলছে। এই সময় একই বোর্ডিং স্কুলের এক সুন্দরী মেয়ে অস্কারের কাছে আসে। মেয়েটি অস্কারকে পছন্দ করে এবং তার সঙ্গে ডেটে যেতে চায়, কিন্তু অস্কার বিনয়ের সঙ্গে মেয়েটিকে না বলে দেয়। এটা দেখে অস্কারের বন্ধু বলে, সে পুরো বোর্ডিং স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে, সব ছেলেই তার জন্য পাগল, আর তুমি তাকে ফিরিয়ে দিলে। অস্কার তার বন্ধুকে জানায় যে সে এমন নারীদের পছন্দ করে যারা বড়, পরিণত এবং বুদ্ধিমতী। সে বলে সে একজন মহিলাকে ভালোবাসে এবং থ্যাঙ্কসগিভিংয়ের সময় তার মন জয় করার পরিকল্পনা করেছে। এরপর অস্কার ট্রেন থেকে নামে, তার বন্ধুর সঙ্গে ট্যাক্সিতে ওঠে এবং তারা দুজনেই নিজ নিজ বাড়িতে যায়। অস্কার বাড়িতে পৌঁছালে তার বাবা তাকে দেখে খুব খুশি হন। আসলে কয়েক বছর আগে অস্কারের মা মারা গিয়েছিলেন। তারপর তার বাবা ইভ নামের এক মহিলাকে বিয়ে করেন, যাতে ইভ অস্কারের সৎ মা হিসেবে তার যত্ন নিতে পারেন। অস্কারের বাবা একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর ইভ একজন হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ একজন কার্ডিওলজিস্ট। রাতে অস্কারের বাবার আয়োজনে একটি পার্টি হয় তার ছেলের ফিরে আসার আনন্দে। সেখানে অনেক অতিথি উপস্থিত ছিলেন। পার্টিতে অস্কারের বাবা তাকে তার বয়সী একটি মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন, কিন্তু অস্কারের তাতে কোনো আগ্রহ নেই। সে শুধু তার সৎ মা ইভের দিকেই তাকিয়ে থাকে। আসলে যে মহিলার কথা অস্কার তার বন্ধুকে বলছিল যে তিনি তার ভালোবাসার মানুষ, তিনি আর কেউ নন, তার সৎ মা ইভ। ইভ একজন বুদ্ধিমতী, পরিণত এবং আত্মনির্ভরশীল নারী। অস্কারের মা মারা যাওয়ার পর যখন তার বাবা ইভকে বিয়ে করেন, তখন থেকেই ইভ অস্কারের যত্ন নেন। সেই সময়েই অস্কার ইভের প্রেমে পড়ে যায়। পরে সে বোর্ডিং স্কুলে চলে যায়, কিন্তু এখনও সে তাকে ভুলতে পারেনি। অস্কারের এই ভালোবাসা সামাজিকভাবে ভুল হলেও সে তার মনের কথা শুনে চলে। সে ইভের হাঁটা, কথা বলা, বুদ্ধিমত্তা সব কিছুতেই সৌন্দর্য দেখতে পায়। তার চোখে ইভ এক আদর্শ ও নিখুঁত নারী, যেমনটা সে বইয়ের পাতায় পড়েছে। কিন্তু ইভ এই ব্যাপারে কিছুই জানে না। এখানে অস্কার ইভকে নিজের মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুই না বোঝা ইভ তার আচরণ বুঝে উঠতে পারে না। পার্টিতে অস্কারের দেখা হয় ইভের সবচেয়ে ভালো বান্ধবীর সঙ্গে, যে একজন ডাইনি। সে একজন আধুনিক চিন্তাধারার নারী, যে স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করে। সে পেশায় একজন ম্যাসাজ থেরাপিস্ট। এরপর অস্কারের বাবা তাকে বলেন সেই একই মেয়েটিকে বাড়ি পৌঁছে দিতে, যার প্রতি অস্কার আগ্রহ দেখায়নি। অস্কার যেতে চায় না, কিন্তু বাবার জোড়াজড়িতে তাকে যেতে হয়। অস্কার মেয়েটিকে সঙ্গে নিয়ে বের হয় এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ট্যাক্সি খোঁজে। মেয়েটি অস্কারকে বলে যে সে তার সঙ্গে ডেটে যেতে চায়, কিন্তু অস্কার বলে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, আমার চিন্তা ভাবনা তোমার থেকে অনেক আলাদা, তাই আমি তোমার সঙ্গে ডেটে যেতে পারবো না। তারপর অস্কার মেয়েটিকে ট্যাক্সিতে তুলে দেয় এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। অস্কার ইভকে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, যার কারণে সে গভীরভাবে দুঃখিত হয়। সে তার দুঃখ ভুলে যেতে চায় এবং একটা বারে গিয়ে মদ খেতে চায়, কিন্তু তার বয়স বারে ঢোকার জন্য যথেষ্ট না। তাই সে একটি জাল আইডি ব্যবহার করে বারে ঢোকে এবং মদ্যপান শুরু করে। অস্কার অনেক বেশি মদ্যপান করে ফেলে এবং তারপর বার থেকে বেরিয়ে আসে। সে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় টলটে টলটে হাঁটতে থাকে। এমন সময় সে ডাইনির সঙ্গে ধাক্কা খায়। ডাইনি বুঝতে পারে যে অস্কার প্রচণ্ড মাতাল এবং যদি সে এই অবস্থায় বাড়ি ফেরে তাহলে তার বাবা খুব রেগে যাবেন। তাই ডাইনি তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়।
অস্কার তখন খুব ক্লান্ত ছিল, সে বিছানায় শুয়ে পড়ে। ডাইনি বলে, তোমার একটা ম্যাসাজ দরকার, এবং তাকে জামা কাপড় খুলে নিতে বলে। তারপর সে অস্কারকে ম্যাসাজ করতে শুরু করে। অস্কার তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ডাইনিকে দেখে মুগ্ধ হয়ে যায়। অস্কারকে শর্ট ছাড়া দেখে ডাইনিও নিজেকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। ধীরে ধীরে তারা দুজনেই একে অপরের খুব কাছে চলে আসে। পরদিন সকালে অস্কার যখন ঘুম থেকে ওঠে, দেখে ডাইনি তার পাশে ঘুমিয়ে আছে। গত রাতের কথা মনে করে সে খুব অনুতপ্ত হয়। সে ভাবে সে অনেক বড় একটা ভুল করেছে। অস্কার চুপচাপ পোশাক পরে কিছু না বলে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অন্য ঘরে গিয়ে সে ডাইনির প্রেমিককে দেখতে পায়। তাকে দেখে অস্কারের ভয় লেগে যায়। কিন্তু ডাইনির প্রেমিক ভাবে অস্কার একজন ম্যাসাজ থেরাপিস্ট যে ম্যাসাজ করতে এসেছে। তারপর ডাইনি এসে এমনভাবে আচরণ করে যেন অস্কার সত্যিই কেবল ম্যাসাজ করতে এসেছিল। এরপর অস্কার বাড়ি ফিরে আসে। তার বাবা তাকে জিজ্ঞেস করেন, গতরাতে তুমি কোথায় ছিলে? অস্কার মিথ্যে বলে যে সে বোর্ডিং স্কুলের এক মেয়ের সঙ্গে ছিল। সে জানতে পারে ইভ ইতিমধ্যেই কাজে চলে গেছেন। অস্কার এখন আর ইভের প্রতি তার ভালোবাসা লুকিয়ে রাখতে পারছে না। সে একটা সুযোগ খুঁজছে যাতে ইভকে একা পেয়ে তার মনের কথা বলতে পারে। অস্কার ইভকে দুপুরের খাবারে নিয়ে যাবার পরিকল্পনা করে, যাতে সে একা ইভের সঙ্গে কথা বলতে পারে। সে ইভের জন্য দুপুরের খাবার প্যাক করতে শুরু করে। এই দেখে তার বাবা খুশি হয়ে ওঠেন। অস্কারের বাবা একজন সরল মনের মানুষ। তিনি বুঝতেই পারেন না যে তার ছেলের মনের ভেতরে কি চলছে। অস্কার দুপুরের খাবার নিয়ে ইভের কর্মস্থলে তার ক্লিনিকে যায়। ইভ তাকে দেখে খুব খুশি হন এবং ভাবেন, আমার ছেলে কত ভালো। ইভ একজন পরিশ্রমী ডাক্তার। অস্কার তার সঙ্গে হৃদয় নিয়ে কিছু প্রশ্ন করতে থাকে। সে জিজ্ঞাসা করে, হৃদয় কেন ভালোবাসার প্রতীক? তারা এভাবে একে অপরের সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকে। এই সময়ে ইভ একটি ফোন কল পান ডাইনির কাছ থেকে। কথা শেষ হলে ইভ অস্কারকে জানান যে আজ রাতে তারা তিনজন, অস্কার, তার বাবা ও ইভ, একসঙ্গে রাতের খাবার খেতে বাইরে যাবে এবং ডাইনিও তাদের সঙ্গে যাবে। এই কথা শুনে অস্কার চিন্তায় পড়ে যায়। সে ভয় পায় ডাইনি হয়তো ইভকে বলে দেবে যে তারা একসঙ্গে রাত কাটিয়েছিল। তাই অস্কার ডাইনির অ্যাপার্টমেন্টে যায় তার সঙ্গে কথা বলতে। কিন্তু ডাইনি সেখানে নেই। তার প্রেমিক অস্কারকে জানায় যে ডাইনি তার বন্ধুদের সঙ্গে এক রেস্তোরাঁয় গিয়েছে। এই কথা শুনে অস্কার সেই রেস্তোরাঁয় পৌঁছায়। সে দেখে ডাইনি তার বন্ধুদের সঙ্গে বসে কফি খাচ্ছে। অস্কার ডাইনির সঙ্গে একা কথা বলার চেষ্টা করে, কিন্তু তার বন্ধুরা বলে, তুমি বসো, আমাদের সঙ্গে কথা বলো। ডাইনির সব বন্ধু অস্কারের সঙ্গে কথা বলে মুগ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। কিছুক্ষণ পর ডাইনির সব বন্ধু চলে যায়। তখন অস্কার ডাইনিকে অনুরোধ করে, আমাদের মধ্যে যা ঘটেছে সেটা ভুলে যাও, কাউকে বলো না, বিশেষ করে ইভকে কিছুই বলো না। চিন্তা করো না, এই কথা কেউ জানবে না। ডাইনি চায় অস্কারের সঙ্গে সম্পর্ক রাখতেও, কারণ সে বুঝতে শুরু করেছে যে অস্কারের মধ্যে এমন কিছু গভীরতা আছে যা সে আগের কোনো সম্পর্কে দেখেনি। সে অনুভব করে অস্কারের সঙ্গে তার মানসিক এক ধরনের সংযোগ তৈরি হচ্ছে। সে চায় অস্কার তার সঙ্গে আরও বেশি সময় কাটাক, কিন্তু অস্কার সব কিছু অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। এখন অস্কার এক গভীর মানসিক বিভ্রান্তিতে পড়ে গেছে। সে ডায়ানকে দূরে সরিয়ে দিতে চায় আর ইভকে তার মনের কথা খুলে বলতে চায়। অস্কার তার সবচেয়ে ভালো বন্ধুর বাড়িতে যায় এবং সব সত্যি কথা জানায়। সে যে মেয়েটিকে ভালোবাসে সে ইভ। বন্ধু এই কথা শুনে একদম অবাক হয়ে যায়। অস্কার আরও জানায়, মাতাল অবস্থায় সে ডায়ানের সঙ্গে শুয়েছিল, কিন্তু এখন সে ডায়ানকে ছেড়ে দিতে চায়। এই কথা শুনে বন্ধুটি তাকে বোঝাতে চায়, তুই ভুল করছিস, ইভকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু অস্কার কিছুতেই তার বন্ধুর কথা শুনতে চায় না। সে ইভকে শুধু একজন মা হিসেবে না দেখে একজন পরিপূর্ণ নারী হিসেবে দেখে, যার সঙ্গে সে সারা জীবন থাকতে চায়। সেই রাতে অস্কার নিজেকে প্রস্তুত করে ডায়ান আর তার পরিবারকে নিয়ে এক হোটেলে ডিনারে যায়। টেবিলে বসে সবাই একসাথে পানীয় খায়, কিন্তু ডায়ান মাত্রাতিরিক্ত মদ্যপান শুরু করে আর ফরাসি ভাষায় অস্কারের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। ইভ এবং তার স্বামী ফরাসি জানে না, তাই তারা কিছুই বুঝতে পারে না।
অস্কার ডায়ানকে বারবার থামাতে চেষ্টা করে, না এমন কথা বলো, না অতিরিক্ত মদ খাও, কিন্তু ডায়ান কিছুতেই থামে না। অস্কারের মনে ভয় ঢুকে যায়, ডায়ান যদি সব বলে ফেলে যে তারা একসঙ্গে রাত কাটিয়েছে, তাই সে ডায়ানকে চুপ করাতে চায়। অস্কারের বাবা আর ইভ তার আচরণে অস্বাভাবিক কিছু টের পায়। এক সময় ডায়ান ওয়াশরুমে যায় আর অস্কার তার পেছন পেছন যায়। ওখানে গিয়ে সে বলে, তুমি যা করছো সেটা ঠিক না, থেমে যাও। কিন্তু ডায়ান উল্টো ওকে জোর করতে শুরু করে। ঠিক তখনই অস্কারের বাবা তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। যখন তারা দুজনে আবার টেবিলে ফিরে আসে, তখন বাবা জিজ্ঞাসা করেন, তোমরা কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ? ডায়ান সরাসরি বলে বসে, আমরা একে অপরকে ভালোবাসি। এই কথা শুনে অস্কারের বাবা আর ইভ হতবাক হয়ে যায়। তারা বলে, এই সম্পর্কটা ভুল, তোমাদের মধ্যে বয়সের এত পার্থক্য, এটা একদমই ঠিক হয়নি। রাতে যখন অস্কারের বাবা কাজে ব্যস্ত ছিল, তখন ইভ ওর কাছে আসে, একটু সময় চায়, তার কাছে থাকতে চায়। কিন্তু সে বলে, এখন আমি ব্যস্ত, কাজ করতে হবে। তাই ইভ চুপচাপ সেখান থেকে সরে যায়। এই পুরো দৃশ্যটা অস্কার গোপনে দেখে ফেলে। পরদিন ইভ আর ডায়ান একসঙ্গে দেখা করে। ইভ ডায়ানকে বোঝায়, তোমার অস্কারের সঙ্গে এমন সম্পর্ক থাকা ঠিক না, তোমাদের মধ্যে বয়সের এত পার্থক্য, সবই ভুল পথে গেছে। কিন্তু ডায়ান উত্তর দেয়, অস্কার একজন দারুণ ছেলে, ওর ব্যবহার, কথা বলার ভঙ্গি সবকিছু আমার খুব ভালো লেগেছে। ডায়ান আরও যোগ করে, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, সেও ঠিক একই কাজ করত, আর হয়তো তুমিও তাই করতে। এরপর ইভ আর অস্কার একসাথে টেনিস খেলে। কিন্তু খেলার সময় হঠাৎ বলটা অস্কারের মাথায় লাগে। তখন তারা দুজনেই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে ইভ অস্কারকে বসিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন ডাইনির সঙ্গে সম্পর্ক রাখছো? এটা একদম ভুল। অস্কার জবাবে বলে, আমি শুধু একবার তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম, আমাদের মধ্যে আর কিছুই ছিল না। সে আরও ব্যাখ্যা করে, সেদিন আমি মাতাল ছিলাম আর ডায়ান তোমার স্কার্ফ পরেছিল। সেই স্কার্ফটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়, সেই কারণেই আমি তার সঙ্গে বিছানায় গিয়েছিলাম। তারপর অস্কার বলে, আমি তোমাকে ভালোবাসি ইভ। এই কথা শুনে ইভ স্তব্ধ হয়ে যায়। তবে সে অস্কারকে বকাঝকা না করে শান্তভাবে বুঝিয়ে বলে, তোমার বয়সে তুমি এখনও ভালোবাসা আর আকর্ষণের পার্থক্য পুরোপুরি বুঝতে পারো না। তুমি যেটাকে ভালোবাসা ভাবছ, সেটা আসলে এক ধরনের সাময়িক মোহ। তোমার এখনও অনেক কিছু শেখার বাকি, জীবনে অনেক অভিজ্ঞতা নিতে হবে, তারপর তুমি বুঝতে পারবে কি সত্যিকারের ভালোবাসা। ইভ তার অনুভূতি প্রত্যাখ্যান করলে অস্কার ভেঙে পড়ে না, বরং সে নিজের অনুভূতির গভীরে ডুব দিয়ে বুঝতে শুরু করে, সে যে ভালোবাসার কথা ভাবছিল সেটা আসলে কল্পনার তৈরি। সে ইভের মধ্যে একটা নিখুঁত আদর্শ খুঁজছিল মাত্র। এরপর থেকে অস্কার চেষ্টা করে ইভকে ভুলে যেতে এবং ডায়ান থেকেও নিজেকে দূরে রাখতে। শুরুর দিকে সে ভাবছিল ডায়ানের সঙ্গে তার সম্পর্কটা ছিল একটা বড় ভুল, কিন্তু পরে সে বুঝতে পারে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় ভুলও আমাদের জন্য শিক্ষার অংশ হয়ে ওঠে। অস্কার মানসিকভাবে পরিণত ছিল, কিন্তু তার কোনো বড় ভাই বা উপযুক্ত গাইড ছিল না যার সঙ্গে সে নির্দ্বিধায় নিজের মনের কথা বলতে পারত। কেউ ছিল না যে তাকে পথ দেখাতে পারত। ডায়ান নিজেও তাকে একজন পুরুষ হিসেবেই দেখেছিল। এই কারণেই অস্কার এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। কয়েকদিন পর অস্কারের বোর্ডিং স্কুলের ছুটি শেষ হয়ে যায়। তার বাবা আর ইভ তাকে রেল স্টেশনে নিয়ে আসে। বাবা যখন টিকিট আনতে যায়, তখন অস্কার ইভের কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে, আমি তখন আবেগে ভেসে গিয়েছিলাম। এরপর অস্কার ট্রেনে উঠে তার বন্ধুর পাশে বসে। তখন হঠাৎ তার সঙ্গে ধাক্কা লাগে সেই একই মেয়েটির, যে গল্পের শুরুতে তাকে পছন্দ করত এবং কথা বলতে এসেছিল। মেয়েটি হাসি মুখে বলে, ধন্যবাদ অস্কার। তারপর সে ভলতেয়ারের একটি উক্তি বলে, যদি আমরা ভালো কিছু না পাই, তাহলে আমাদের উচিত নতুন কিছু খোঁজা। অস্কার স্নেহভরে মেয়েটির দিকে তাকায়। এখন সে তার সমবয়সীদের সঙ্গে সহজভাবে যোগাযোগ করতে শিখে গেছে। তার বন্ধু তাকে ইভ সম্পর্কে জিজ্ঞেস করে। অস্কার বলে, ইভের প্রতি আমার যে অনুভূতি ছিল, সেটা আমি যতটা গুরুত্বপূর্ণ ভাবতাম আসলে ততটা গুরুত্বপূর্ণ ছিল না।
ব্রায়ান ট্রেন থেকে নেমে যাওয়ার সময় অস্কার মৃদু হেসে ওঠে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।